নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে। আজকের যে আলোচনাটার জন্য অনেক মানুষ অধীর অপেক্ষায় রয়েছে। প্রত্যেকের আজকের আলোচনাটা জানার জন্য বিরাট আগ্রহে তারা আমাদেরকে ফোনও করেছেন, বিভিন্ন ক্ষেত্রে মেসেজ করেছেন পার্সোনালি। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক, একজন সেলিব্রিটি চিকিৎসক বলবো তাকে। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ডক্টর অরিন্দম বিশ্বাস। ডাক্তারবাবু, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ছোট ওয়েব পোর্টালে। আজকে প্রশ্ন প্রচুর, কিন্তু চেষ্টা করব কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে রাখার। কারণ এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, দেশে 3,000 মৃত্যু এবং পার ডে ইনক্রিজ যেটা করোনা কেসেস, সেটা হচ্ছে 3,62,000 এবং প্রায় সুস্থ 2.5 লাখের মতো হয়ে যাচ্ছে রেগুলার। এইরকম একটা ভয়ানক পরিস্থিতি, যেখানে সবসময় টিভি খুললে একটা শ্মশানের ছবি, বার্নিং ঘাটের ছবি দেখতে পাচ্ছি আমরা আজকের দিনে। এইরকম পরিস্থিতি আপনাকে আমি জানতে চাইছি, এই যে দ্বিতীয় ওয়েভ এসেছে, এই দ্বিতীয় ওয়েভের লক্ষণ প্রথম ওয়েভের থেকে কি কি ক্ষেত্রে আলাদা, সিমটমস যদি আমাদেরকে বলেন। দেখো, একটা কথা। প্রথমে, আমি সেলিব্রিটি নই, একজন সাধারণ চিকিৎসক, তোমাদের বন্ধুস্থানীয় দাদার মতন। সবার কাছে কাছের হতে চাই, সেইভাবেই চিকিৎসাটা এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের কাছে যা পৌঁছানোটাই আমার লক্ষ্য। আর ভালোবাসা, শুভেচ্ছা তো আছেই অনেক মানুষের। শুভেচ্ছুদায়ীদের প্রতিনিয়ত শুভেচ্ছার জন্য আজকে এইটুকু সুযোগ আমি পেয়েছি, তুমি আমাকে ডেকেছো। তার জন্য আমার নিজের অভিজ্ঞতা, নিজের জ্ঞান, সেগুলো আমি একটু ভাগ করে নেব। যা খুব অশেষ ধন্যবাদ। আর তোমাদের চ্যানেলকে অনেক শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে আরো বড় হোক, পরিসর আরো বৃদ্ধি হোক, এবং মানুষের জনে জনে তোমাদের চ্যানেলের কথা উচ্চারিত হয়। এইবার তোমার কথায় আসি। সেইটা হচ্ছে শ্মশানের চিত্র। এইগুলো না আমাদের আতঙ্ক যেরম দেয়, আমাদের আবার কিছুটা আমরা একটু বেশি উৎসাহিত হয়ে যাই এগুলো দেখার জন্য। এটা নিয়ে আমাদের কিন্তু ভাববার কিচ্ছু নেই, আমরা আমাদের নিজেদের নিয়ে ভাবি। এই মুহূর্তে আমাদের নিজেদের নিয়ে একটাই ভাবনা, যে আমরা কিভাবে ভালো থাকবো। এই ভাইরাসের যে পরিসর, সেটার বৃদ্ধিটা কমিয়ে দেওয়া, সংখ্যাগুলো কমিয়ে দেওয়া, মানুষের মৃত্যু যাতে আটকানো যায়। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হুম। শৃঙ্খলটা কি করে ভাঙবো? শৃঙ্খলটা ভাঙবো আবার যেখানে আমি কথাটা নতুন শুরু করেছি, সেলফ লকডাউন। নিজের থেকে লকডাউন করব। অযথা বাইরে বেরোবো না। চায়ের দোকানে, নানান জায়গায় গিয়ে বসে আড্ডা মারাটা কমিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এখন সিনেমা হল, অযথা চায়ের দোকান, অযথা সিনেমা হলে বন্ধ করতে হবে। বাড়িতে যতক্ষণ পারি থাকবো, তাতে কি হবে? আমি মুক্ত থাকবো ভাইরাসে। আর আমিও যদি কোনো ধরো নিয়েও আসি, সেটা অন্যকে ছড়াবো না। এই দুটো দিক যদি আমি করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে আটকাতে পারবো। এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে, ভাইরাসকে বুঝতে হবে ভাইরাস কোন ছিদ্র দিয়ে ঢোকে। সেটা হচ্ছে মুখ আর নাক। এই নাক আর মুখের এই ছিদ্রগুলো যদি অবরুদ্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভাইরাসকে আটকাতে পারবো। তো আমরা মাস্কটা পরাটা দরকার, মাস্ক পরিহিত হয়ে বেরোনোটা দরকার। যখন আমরা জনে জনে মিশছি, কথা বলছি, জনসমাগমে যাচ্ছি, তখন কিন্তু মাস্কটা কিন্তু মাস্ট মাস্ট মাস্কটা কিন্তু পরে থাকতে হবে। মাস্কটা না পরে থাকলে কিন্তু বিপদ আছে, দুজনের ক্ষেত্রে বা অনেক লোকজনের ক্ষেত্রে। এইবার এটা গেল। তারপর হচ্ছে হাতটাকে ভালো করে দেওয়া। দেখো, আমাদের হাত আমাদের ভবিষ্যৎ। হাতটা যদি আমরা পরিচ্ছন্নতাটা বজায় রাখি, আমরা যদি শুদ্ধিকরণ প্রক্রিয়াটাকে জারি রাখি, শুদ্ধিকারক ব্যবহার করি বা সাবান জল ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের হাতটা পরিষ্কার থাকবে। সেখানে ভাইরাস শরীরে প্রবেশ করার সম্ভাবনাটা কম হয়ে যায়। কারণ অজান্তে 15-16 বার হাত কিন্তু মুখে স্পর্শ করে ফেলি, এটা অজান্তে হয়। হুম। সেই ক্ষেত্রে মাস্কটা থাকলে, হাতটা পরিষ্কার থাকলে, ভাইরাসের শরীরে প্রবেশ করার সম্ভাবনাটা কম। এরপর হচ্ছে দূরত্ব। যার সাথেই কথা বলি না কেন, একটু যদি দূরত্ব রেখে কথা বলি। সবসময় সম্ভব হচ্ছে না। অফিসে যেতে হচ্ছে, ট্রামে যেতে হচ্ছে, বাসে যেতে হচ্ছে, সেখানে মানুষের ভিড় হচ্ছে, মানুষ একজন আরেকজনের কাছে এসে চলেছে। সেখানেও যদি সংখ্যাটা একটু কমিয়ে দেওয়া যায়, 50% নিয়ে বাসে চলাফেরা করা যায়, তাহলে কিন্তু কিছুটা কিন্তু আমরা আয়ত্তে আনতে পারবো। আমাদের শৃঙ্খলটা এইভাবে ভাঙতে পারবো। তো শৃঙ্খলটা যদি আমরা ভাঙতে পারি, তাতে কি হচ্ছে? সংখ্যা বৃদ্ধি হবে না, সংখ্যাটা কমতে থাকবে। আর এইবার হচ্ছে আরেকটা হচ্ছে চিকিৎসার দিকটা। দুটো দিক। সেটা হচ্ছে, উপসর্গ যদি আমার থাকে,
তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারকে জানাই, চিকিৎসককে জানাই। সামান্য উপসর্গ যদি আমাদের থাকে, সর্দি কাশি ধরো, কারুর ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, কারুর গন্ধ নেই, কারুর স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, সেইখানে আমরা যদি চিকিৎসককে জানাই, পরীক্ষাটা যদি আমরা দ্রুত করিয়ে নিতে পারি, পরীক্ষার ফলাফল যদি তাড়াতাড়ি পাই, চিকিৎসাটাও তাড়াতাড়ি হবে। অনেকগুলো ওষুধ আছে এগুলো বাড়িতে দেওয়া যায়, যে ট্যাবলেট গুলো সবকটাই তো গবেষণামূলক, কোনোটাই তো আর নির্দিষ্ট ডাক্তারবাবু রাসায়নিক। এখানে একটা প্রশ্ন রয়েছে আমার আপনার কাছে, যে আপনি ঘ্রাণ শক্তি চলে যাওয়ার যে বিষয়টা বললেন, যেটা আমরা প্রথম যে ঢেউ এসেছিল করোনা সেখানেও আমরা দেখেছিলাম। তো আমি জানতে চাইছি সিমটমস কি কোনো আলাদা রয়েছে, এগুলোর সাথে সাথে কোনো অ্যাডেড আলাদা কোনো সিমটমস এই দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি? দেখো, দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে সিমটমস বিরাট কোনো পার্থক্য কিছু নেই। তুমি পৃথকীকরণ করতে পারবে না বা আলাদা করে স্পষ্টভাবে বলতে পারবে না তোমার করোনা হয়েছে বা করোনা হয়নি, কারণ বহু মানুষের এর মধ্যে থেকেও নেগেটিভ বেরোচ্ছে। এটা তো ঘটনা। এইবার হুম। সেটা হচ্ছে তোমাকে পরীক্ষাটা করতেই হবে যদি তোমার সন্দেহ হয়, এবং প্রথম পর্যায়ে প্রথম পদক্ষেপই হচ্ছে পরীক্ষাটা করানো। এইবার যদি পরীক্ষাটা করাই তাতে পেয়ে গেলাম। আর ঘ্রাণ শক্তি বা বলো, এগুলো নতুন নতুন কিছু উপসর্গ এসছে। আমরা তো প্রত্যেকদিন ডাক্তারিতে নতুন নতুন জিনিস শিখি। ডাক্তারি জিনিসটা কখনো থেমে থাকে না, চিকিৎসার বিদ্যাটা কিন্তু চলমান। নতুন জিনিস আসে, পুরনো জিনিস সরে যায়, নতুন কনসেপ্ট আসে, পুরনো কনসেপ্ট সরে যায়, এইভাবে ডাক্তারি বিদ্যাটা হচ্ছে চলমান প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে নতুন জিনিস আমরা শিখেছি। তার সাথে র্যাশ হচ্ছে কারুর, তার সাথে আবার কারুর কিছু কখনো মাথা ধরছে, মাথা ব্যথা হচ্ছে, কখনো নাক দিয়ে জল নাও বেরোচ্ছে, নাকে একটু সর্দি সর্দি মনে হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আবার কারুর কারুর ডায়রিয়া হচ্ছে। সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোভিড-19 এগুলো একটা সিমটমস। তো সেই জায়গায় থেকে আমাদের এই সমস্যাগুলো কোনো চিকিৎসককে বললে, কোনো দ্রুত গতিতে যদি আমরা পরীক্ষাটা করাই এবং আগ্রহ দেখাই যে পরীক্ষাটা তাড়াতাড়ি করব, চিহ্নিতকরণ যদি দ্রুত হয়, তাহলে কিন্তু চিকিৎসাও দ্রুত হবে। ওষুধ যেগুলো দেওয়া যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ সেরে উঠছে বাড়িতে। আমার বহু পেশেন্ট কিন্তু এখন সেরে উঠেছে, সেরে ওঠার সময় হয়ে গেছে তাদের। তো এই হচ্ছে ঘটনা কিছু ডাক্তারবাবু ক্ষেত্রে। এই যে ব্যতীত টেস্টের কথা আপনি বললেন, টেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে র্যাপিড টেস্ট এবং আরটিপিসিআর টেস্ট যেটা, তো র্যাপিড টেস্ট গুলো অনেক ক্ষেত্রে করাচ্ছে অনেক মানুষ, সেক্ষেত্রে রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি আসছে না, বা আরটিপিসিআর এর ক্ষেত্রে রেজাল্ট আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পেশেন্ট বুঝে উঠতে পারছে না যে সে আদৌ পজিটিভ না নেগেটিভ। সেক্ষেত্রে অনেকের তো মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরে রেজাল্ট আসছে, এরকম একটা ঘটনা দেখা যাচ্ছে। তো এইরকম ধরনের জটিল পরিস্থিতিতে সে কি করবে? দেখো, একটা হচ্ছে পরীক্ষার পরিসরটা বাড়াতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক। এটা আমাদের দাবি হবে, বাঙালি হয়ে আমাদের এটা দাবি হবে বাংলায়, যে যেভাবে হোক আমাদের এই দাবিগুলো করাতে হবে। পরিসরটা যদি আমরা বাড়াতে পারি, পরিসর যত বাড়াবো, পরীক্ষাটা তাড়াতাড়ি করতে হবে। তুমি জানবে, যেখানে শ্বাসকষ্ট হচ্ছে এক দুদিনের মধ্যে কিন্তু খুব কম সংখ্যায় হয়েছে, তার আগে নিশ্চয়ই কোনো চিহ্ন ছিল, কোনো আশঙ্কা, কোনো রকম সংকেত ছিল, যে সংকেতটা হয়তো যে মানুষ রোগী সে হয়তো বোঝেনি, সে হয়তো চিকিৎসকের সাথে ভাগ করে নেয়নি। কিন্তু এই বছর শ্বাসকষ্টটা একটু বেশি দেখা যাচ্ছে, অস্বীকার করার নেই। কিন্তু শ্বাসকষ্টটা পৌঁছতে পৌঁছতে কিন্তু একটু সময় লাগে। তার আগে কিন্তু একটু সামান্য কিছু পাবে তুমি, একেবারে প্রথমেই শ্বাসকষ্ট হয়েছে, ব্যতিক্রমী ঘটনা কিন্তু ঘটেছে, এটা কিন্তু অস্বীকার করার নেই। কিন্তু তবুও বেশিরভাগ ক্ষেত্রে যদি সামান্য অংশে সামান্য উপসর্গ দেখা যায়, সেই জন্যই সবাইকে অনুরোধ করছি, সামান্য উপসর্গ দেখলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসাটা তাড়াতাড়ি করিয়ে নিন, ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, এগুলোর যে বেসিক উপসর্গ সেটা হচ্ছে, যেটা আপনি বললেন যে গন্ধ চলে যাওয়া বা টেস্ট চলে যাওয়া বা স্বাদ চলে যাওয়া, বা তার সাথে যেগুলো জ্বর, গা হাত পায়ে যন্ত্রণা, যেগুলো বেসিক, যেগুলো গতবারে ছিল প্রথম ঢেউয়ের ক্ষেত্রে, সেই একই ধরনের সিমটমস নিয়েও এটা শুরু হচ্ছে। শ্বাসকষ্টটা পৌঁছাতে অনেক সময় লাগছে আপনি বলছেন। শ্বাসকষ্টটা কারুর কারুর তাড়াতাড়ি হয়, কিন্তু এটা নির্ভর করে ভাইরাল পরিমাণটা কত, ভাইরাসের পরিমাণের একটা নির্ভর করে। যদি পরিমাণটা অনেক বেশি হয়, সোজা ফুসফুসে প্রবেশ করলো, সেখানে একটা তীব্র প্রদাহ তৈরি হলো, ইনফ্লামেশন, তখন তো মানুষের কষ্টটা অনেক তাড়াতাড়ি হবে, সে বুঝতে পারবে, সে অনুধাবন করতে পারবে তার কষ্টটা। কিন্তু এক কথায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখো কত অনেক 12,000-এর উপর সুস্থ হয়ে গেছে আজকে। এই সুস্থতার কারণ কিন্তু অন্যতম হচ্ছে, তার মানে তাদের উপসর্গ সেরকম ছিল না, বা দ্রুত ধরা পড়েছে, চিকিৎসা হয়েছে ঠিক মতো, সঠিক সময় হয়েছে, সেই কারণে আজকে তারা বেরিয়ে আসতে পেরেছে। কিছু জনকে তো হাসপাতালে যেতে হচ্ছে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশি, কারণ তাদের আনুষঙ্গিক রোগ আছে, তাদের প্রতিরোধ করার ক্ষমতা কিছুটা ক্ষীণ হয়ে আসে একটা বয়সের পর। সেই সব কারণগুলো মিলিয়ে তাদেরকে হাসপাতাল যাত্রা করতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা হয়, ভালো মতন চিকিৎসা করা যায় এবং নির্দ্বিধায় করা যায়।
চিন্তা মুক্ত হয়ে করা যায়। মানে আপনি বলছেন এটাতে সুস্থতার হার প্রথমে যেমন বেশি ছিল, এখনো সুস্থতায় মানুষ বেশি হচ্ছে, মানুষকে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে নিয়ে সতর্কতা অবলম্বন আতঙ্কিত করলে। আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু সতর্ক থাকতে হবে, তৈরি থাকতে হবে যে পরিস্থিতিটা খারাপ হতে পারে, জটিল থেকে জটিলতর পরিস্থিতি হতে পারে, কিন্তু আতঙ্কে নয়, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদের মানব। এই জায়গাটা মানুষকে কিন্তু আত্মস্থ করতে হবে যে আমি স্বাস্থ্যবিধি মনে চলবো। আমার যে শ্রম পরিশ্রম যে করছি তার মধ্যে স্বাস্থ্যকে ধরে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। নিজের স্বাস্থ্য নিজের হাতে রাখতে হবে, সেই বিষয়টা কিন্তু লাং মাথায় রাখতে হবে। লাংস ইনফেকশন এটা দেখা যাচ্ছে সব থেকে বেশি, যেটা আপনি বললেন দেখা যাচ্ছে, এবং সেই কারণে অক্সিজেনের ডিমান্ড বা অক্সিজেন নিয়ে যে ক্রাইসিস, যেটা রাজ্য জুড়ে শুধু না গোটা দেশ জুড়েই চলছে বিষয়টা নিয়ে। তো এক্ষেত্রে আমি আপনাকে জানতে চাইছি যে স্মোকার এবং নন স্মোকার যারা আছে তাদের ক্ষেত্রে কি কোনো ডিফারেন্সিয়েট করা যাবে সেক্ষেত্রে, যে তারা যারা স্মোকার তারা একটু বেশি চান্সেস আছে ফুসফুস আক্রান্ত হওয়ার, বা সেক্ষেত্রে? খুব ভালো প্রশ্ন করেছো। স্মোকারদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস বাইরে কখনো বাঁচতে পারে না কিছুক্ষণ। ভাইরাসের বংশবৃদ্ধি হয় কোষের মধ্যে, সেটা যে কোনো প্রাণীর। কোভিড-19 মানুষের কোষে বেঁচে থাকছে এবং বংশবৃদ্ধি করছে। এই কোষের মধ্যে ঢুকতে গেলে একটা রিসেপ্টর দরকার হয়, ঠিক তালাচাবি খোলার মতো। এই যে রিসেপ্টর নাম হচ্ছে ACE2। ACE2, ACE2 এর সাথে ভাইরাসটা লেগে শরীরের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পর তাদের বংশবৃদ্ধি হয়। এইবার এই সিগারেট স্মোকারদের ক্ষেত্রে ACE2 লেভেলের এক্সপ্রেশনটা বেড়ে যায়, মানে রিসেপ্টরের সংখ্যাটা বাড়ে। কোভিড-19 ভাইরাস এই রিসেপ্টরটা ধরলে কোষের মধ্যে প্রবেশ করে যেতে পারে, সেই কারণেই সিগারেটের সাথে এই সম্পর্কটা একটা বলা হয়েছে। আপনি বললেন শরীরের মধ্যে ভাইরাসটা প্রবেশ করে এবং স্বাভাবিকভাবে সে নিজেকে আস্তে আস্তে প্রপাগেট করে শরীরের মধ্যে। আমি জানতে চাই যে আপনার কাছে কোনো একজন মানুষ যার ধরুন স্বাভাবিকভাবে ইমিউনিটি বেশি আছে বা এগুলোর সাথে লড়ার মতো মানসিক ক্ষমতা আছে শরীরের মধ্যে, তো সেক্ষেত্রে সেই ভাইরাসটা তার শরীরে কতদিনের সাইকেল সে কমপ্লিট করবে, মানে সেই সাইকেলটা কতদিন হতে পারে একটা মানুষের ক্ষেত্রে? দেখো, সাইকেল এইভাবে তুমি বলতে পারবে না। ভাইরাস শরীরে ঢুকলো, সেটা প্রতিরোধ করার ক্ষমতা প্রথম কথা হচ্ছে দু রকমের, একটা স্পেসিফিক হয়, নির্দিষ্ট হয়, আর একটা সহজাত হয়। সহজাত চেষ্টা করে প্রথমে আটকাতে, সহজাত না পারলে নির্দিষ্ট জায়গায় আসে। এবার নির্দিষ্ট কি? অ্যান্টিবডি। এইবার হচ্ছে শরীরে যখন ভাইরাস প্রথম প্রবেশ করলো, শরীর তো তাকে বহিরাগত হিসেবে চিহ্নিত করতে পারলো না, সময় হুম। লাগলো। এবার তাকে তার অস্ত্র দিয়ে ব্যবহার করে তাকে নিঃশেষ করবে, সেইটা করতে সময় লাগে। এর মধ্যেই ভাইরাস বংশবৃদ্ধি করে শরীরটা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নষ্ট করে দেয়। এইটাই হচ্ছে মূল ঘটনা। এইবার যাদের প্রতিরোধ করার ক্ষমতা আছে তারা কিছুটা আটকাতে পারে, কিন্তু একটা কথা, এই জায়গায় প্রশ্নটা তোমার খুব সুন্দর হয়েছে, ভারসাম্য। প্রতিরোধ যদি তীব্র হয়ে যায়, অতি প্রতিক্রিয়া যদি হয়, তখন কিন্তু একটা কথা আমরা খুব শুনবে, সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্ম কিন্তু হিতে বিপরীত হচ্ছে, তখন কিন্তু শরীরের কিন্তু অনেক ক্ষতি করে দিচ্ছে। ফুসফুসটা ক্ষতি করছে, অন্য অঙ্গগুলোকে বিকল করে দিচ্ছে, তখন মানুষের মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছে। এই জায়গাটা বোঝার কিন্তু খুব দরকার। এবং যেটা বারবার উচ্চারিত হচ্ছে, উল্লেখিত হয়েছে, যে ক্লট তৈরি হচ্ছে, যে পোস্টমর্টম করে, ভারতবর্ষ তো সেভাবে হয়নি কিন্তু বিদেশে প্রচুর জায়গায় ক্লট দেখা যাচ্ছে, রক্ত জমাট হচ্ছে বিভিন্ন ধমনীতে। এই জন্যই এই সব কারণে আজকে এইভাবে চিকিৎসা পদ্ধতিতে কিছু কিছু পরিবর্তন হয়েছে। হেপারিন দিচ্ছি রক্ত গলানোর, এইসব ওষুধগুলো দেওয়াতে কিছুটা কার্যকারী ভূমিকা নিয়েছে। তবে একটা কথা, সবটাই তো গবেষণামূলক। আমরা কিন্তু এখনো পুরো ভালোভাবে বিশদভাবে কিন্তু এই ভাইরাস সম্বন্ধে কিছুই জানতে পারিনি, জেনেছি, তবে এখনো পর্যন্ত সমুদ্রের গহীতে আমরা কিন্তু যেতে পারিনি। ওপর ওপর যতটুকু জানার সে নিয়ে আমরা চিকিৎসা করছি। সময় লাগবে একটা জীবাণু, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা জীবাণুকে পড়তে জানতে অনেকটা সময়, অনেক বছর কেটে যায়। এই বছরগুলো কেটে যাওয়ার পর তারপর আমরা উপলব্ধি করি পুরো বিষয়টাকে। কিন্তু এখন অবধি যতটুকু আছে মানুষকে বাঁচাতে হবে, হাতে আমাদের যা অস্ত্র আছে সেটা ব্যবহার করতে হবে, আমাদের যা যা করণীয় সেটা পুরো করতে হবে। চিকিৎসা জগৎ যাদের হাতে যা যা অস্ত্র রয়েছে তার সাথে অক্সিজেনের ব্যবহারটাও প্রয়োজন হলে করতে হবে।
এইসব মিলিয়ে মানুষ তো সেরে উঠছে, এটাও তো ঘটনা। কিন্তু হ্যাঁ, কিছু কিছু না, ক্ষেত্রে যেমন ধরুন ব্যতিক্রমী আমাদের ঘটনা। মতো সমাজের যারা মানুষরা রয়েছে, যারা ধরুন এই জগতের সাথে বা এখন ইলেকট্রনিক মিডিয়া বা এই সমস্ত সাথে পরিচিত হয়েছে, আমাদের ক্ষেত্রে যেমন ধরুন এখন সামাজিক পরিস্থিতিতে টেলিমেডিসিন বা আপনারাও যেভাবে মানুষকে টেলিমেডিসিনস এর সাহায্য করেন, যারা মানে আক্রান্ত হয়েছেন, ঘরের মধ্যে আলাদা রয়েছেন, শ্বাসকষ্ট হয়নি, স্টেবল অবস্থায় রয়েছেন, তাদেরকে আপনারা যে সাহায্যটা করছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বা কিছুদিন আগেও যে জিনিসটা দেখা যাচ্ছিল যে অনেকে আক্রান্ত হচ্ছেন, তারা নিজে থেকে একটা সেলফ মেডিসিন নিয়ে নিচ্ছেন, মানে অ্যাজিথ্রোমাইসিন নিয়ে নিচ্ছেন, কেউ ইউনিকন্টিন নিয়ে নিচ্ছেন, এরকম অদ্ভুত ধরনের নিজের থেকে নিয়ে নিচ্ছেন। এইটা আদৌ কি ঠিক? এটা তো হিতে বিপরীত হতে পারে এই ধরনের ঘটনা। দেখো, প্রথম কথা, অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। সেটা দেখে কিছুটা দেখা গেছে যে ভাইরাল লোডটা কমায়, বংশবৃদ্ধিটা কমায়, সেটা কিছু গবেষণার ফল, সেটা সার্স আর মার্সের সময় দেখা গেছিল। তার জন্য কোভিড-19 দেখা গেছে মানুষ খাচ্ছে, খাক, তাতে অসুবিধা নেই। কিন্তু মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কিন্তু আমি কিন্তু ভীষণভাবে বিরোধী। কারণ এই যে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে না, হাসপাতালে গিয়ে মানে খুব অর্থবহুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, তখন তখন মানুষের অর্থের যে সীমাটা সেটা ছাড়িয়ে যাচ্ছে, পারছে না মানুষ জোগাড় করতে। এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সেই জন্য অ্যান্টিবায়োটিক না, চিকিৎসকের সাথে কথা বলুন। চিকিৎসক যদি মনে করেন হ্যাঁ আপনার অ্যান্টিবায়োটিক নেওয়াটা সঠিক হবে, নিশ্চয়ই নিন। অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে বলেছে কোভিড এর ক্ষেত্রে কিছুটা রিলিফ হয়। আমি আবার বলছি যে কোভিড এর ব্যাপারে কোনটা রিলিফ কোনটা পরিষ্কার হয় সেটা কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে আসেনি চিত্রটা। যেদিন আসবে সেদিন আরো ভালো করে মানুষ বলতে পারবে। কিন্তু এখন যেসব ব্যবহার করি আমরা, অ্যাজিথ্রোমাইসিন নিশ্চয়ই ব্যবহার করি, আমরা ডক্সিসাইক্লিনও নিশ্চয়ই ব্যবহার করি। ইউনিকন্টিনটা হচ্ছে এক ধরনের ট্যাবলেট, যেটা হচ্ছে শ্বাসনালীগুলোকে একটু বড় করে দেয়। সেই ক্ষেত্রে সেই জায়গায় থেকে ইউনিকন্টিন কথায় কথায় নেওয়াটার কোনো প্রয়োজন নেই। যদি একান্ত দরকার পড়ে সেটা চিকিৎসকের নিদানপত্রতেই থাকবে, সেই নিদানপত্র আপনি অনুসরণ করুন, তাতে অসুবিধা নেই। কিন্তু একই সাথে কথায় কথায় আপনার নিজের মতো ইউনিকন্টিন খাওয়াটাও কিন্তু বিপজ্জনক হতে পারে। অবশ্যই অনেকটাই মানুষের প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। আরো কতগুলো স্পেসিফিক বিষয় আপনাকে জানতে চাইছি। যেমন ধরুন আমাদের মতো সাধারণ মানুষ যারা এখনো ঈশ্বরের কৃপাতে আক্রান্ত হয়নি, আমরা আমাদের শরীরের মধ্যে সেই ধরনের শক্তি বা প্রতিষেধক শক্তি যেটা, সেটাকে বৃদ্ধি করতে গেলে কি কি ধরনের ফুডিং প্রথম কথা ইনটেক করবো রেগুলার, এবং তার সাথে আমি জানতে চাইছি কোনো ভিটামিন সি বা জিঙ্ক এগুলো ইনটেক করতে হবে কি হবে না, যদি ফুড চার্টটা সম্বন্ধে বিস্তারিত ভাবে একটু বলেন, বয়স্ক এবং দেখো সাধারণ আমাদের মতো দুজনের ক্ষেত্রে। দেখো একটা জিনিস পরিষ্কার কথা কইলে, একটা জিনিস বুঝতে হবে, খাদ্যটা পুষ্টিগত মান যাতে ঠিক থাকে সেইভাবে খাদ্য আমাদের খেতে হবে। মানে আমি বলবো স্বাস্থ্যকর খাবার, সুস্বাদু নয়, স্বাস্থ্যকর খাবারটা খেতে হবে। বলা হয়েছিল জিঙ্ক ভিটামিন সি এগুলো কখনো কাজ করে, কিন্তু একটা করা কথা স্পষ্ট ভাবে বলে দিই, নির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি যে এগুলো কাজ করছে। আমরা মাঝে মাঝে একটু সত্যি কথা আতঙ্কিত, তো আমরা চাই নিজেকে বাঁচতে, আমরা ভালো থাকতে, সেই কারণে দোকানে দেখবে সারিবদ্ধ লাইন, লাইনের পর লাইন, যে ওষুধের মাল্টিভিটামিন কিনছে, ভিটামিন সি খাবো, তোমার বলার আগে আমাকে বলার আগেই কেউ কেউ দিয়ে দিচ্ছে ভিটামিন সি। আরে বাবা, ভিটামিন সি দি, খাই খাই না কেন? ভিটামিন সি তো লেবুর মধ্যেও আছে। আমার 40 থেকে 80 মিলিগ্রাম ভিটামিন সি দরকার শরীরে প্রত্যেক দিন। সেইখানে যদি আমি ভিটামিন সিটা, আমি যদি অযথা একটা ট্যাবলেটের মধ্যে 500 মিলিগ্রাম আছে, কেন 10 গুণ খাবো? দরকার নেই ওভারডোজ। আমি একটা লেবু চিপে খাই না, তাতেই ভিটামিন সি ঢুকে গেল। আমি একটা পেয়ারা খাই না, জিঙ্ক ঢুকে গেল। তো এই যে ফলমূলের মধ্যেও জিঙ্ক আছে, ফলমূলের মধ্যেও খনিজ পদার্থ আছে, সেইগুলো খাই, শাকসবজি খাই, সব ঢুকছে। তা আলাদা করে আমার রাস্তায় দাঁড়িয়ে দোকানের পাশে দাঁড়িয়ে গিয়ে ভিটামিন কেনার দরকার প্রয়োজন নেই। এটা অনেকটা মানসিকতা হয়ে যাচ্ছে যে আমি খুব দুর্বল, আমি একটু ভিটামিন খেয়ে, এটা মানুষের মধ্যে আছে। তাই জন্য যখন কেউ জিজ্ঞেস করে, ভিটামিন তো আর বেশি খেলে ক্ষতি হয় না, সেই জন্য ডাক্তাররাও দিয়ে দিচ্ছে। ডাক্তারবাবু, এই যে ধরুন পরিস্থিতি, রেগুলার এই ধরনের কেসেস আসছে, এতে মানুষের একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়ছে, যেটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা অনেক ক্ষেত্রে একটু ভীতি এই ধরনের সৃষ্টি হচ্ছে। এইটা থেকে দূরে রাখার জন্য, কারণ এটা আপনাদের ক্ষেত্রে হয়তো প্রথম বা এই শতাব্দীতে প্রথম যে এই ধরনের জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি, আপনারা স্বাভাবিকভাবে মানসিকভাবে দৃঢ় আছেন, কিন্তু সাধারণ মানুষ বা আম জনতা বা আমাদের মতো মানুষরা যারা রয়েছে, তারা নিজেকে মানসিকভাবে কি করে দৃঢ় রাখবে এই পরিস্থিতি? দেখো,
পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মানুষ, আমরা জানি নিজেদেরকে কিভাবে বাঁচতে, সেই জন্যই আমরা মানুষ হয়েছি। আমাদের যত বিবর্তন হয়েছে, আমরা শিখেছি কিভাবে যুদ্ধ জয় করতে হয়। আমরা বন্দুক ব্যবহার করেছি, আমরা কামান ব্যবহার করেছি, এখন ট্যাঙ্ক ব্যবহার করছি, এখন একটা নিউক্লিয়ার বোম এসে গেছে। তুমি সবটা জায়গাতেই তুমি দেখো বিবর্তন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা আটকাতে পারছি না। প্রাকৃতিক যে ভয়ঙ্কর ভয়াবহতা, সেটা কখনো পারবো না, কারণ প্রকৃতির অমোঘ নিয়মে ব্যাকটেরিয়া থাকবে, ভাইরাস থাকবে, সেখানে মাঝে মাঝে তাদের একটু পরিবর্তন হয়ে মানুষকে আঘাত করার একটা সম্ভাবনা দেখা যায়। সেই আঘাতটা আমরা পেয়েছি, আক্রান্ত আমরা হয়েছি, কিন্তু এই দাপট বেশি দিন থাকার কথা নয়। যত দাপট তত কমে যাবে, যত সময়, এটা আবার প্রকৃতির অমোঘ নিয়মে কমবে, কিন্তু তার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, তুমি কি বলছো তা বলে নৈরাশ্য নেই? নিশ্চয়ই আছে, বিষণ্ণতা দেখা যাচ্ছে। কারণ প্রথম তুমি যদি দেখো একটা ছোট্ট হিসেব, এপ্রিল মাসে গত বছর তুমি যদি দেখো, মানে 170,000 মানুষ ঘন্টায় কাজ হারিয়েছে, হ্যাঁ, বেতন কেটেছে অনেক মানুষের। তো সেইখানে তো মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় একটা ব্যাঘাত ঘটেছে। তাদের যে রোজগার, তাদের যে স্বপ্ন, মানুষ তো রোজগার করে, মানুষের একটা স্বপ্ন আছে বলি, একটা গাড়ি, জীবনে বাঁচার একটা স্বপ্ন। বাড়ি, সবকিছুই, এটা বাঁচার স্বপ্ন। সেখানে তো স্বপ্ন পূরণ হয়নি, বরং একটা বড় ধাক্কা, অন্ধকারের দিকে চলে গেছে। সেই রাস্তায় সন্ধ্যেবেলা অন্ধকার, খালি পাখির কিছু ডাক, তাও পাখি দেখা যাচ্ছে তো না, এরকম একটা মানে শ্মশানের শান্তি মনে হচ্ছিল। সেইগুলো কি মানুষ চায়? মানুষ কখনোই চায় না, মানুষ সহমহিমায় বেরোতে চায়। সেইখান থেকে এই পরিবর্তনটা, মানসিক ভাবে আঘাত নিশ্চয়ই মানুষের হয়েছে, এবং মানুষের মধ্যে এই নৈরাশ্যের জন্য তারা কাজটা স্বাভাবিক করতে পারছে না। এটা তো একটা মানবিক মানবিক দিক আছে, আবার মানসিক দিক আছে। কিন্তু মানুষকে আরেকজন, যে কারণে আমি একটা কথা বলতাম, শৃঙ্খলটা ভাঙা দরকার, শৃঙ্খলতা নয়। আর শারীরিক দূরত্ব কথাটা ব্যবহার করেছি, মানসিক আর মানবিক দিকটা কিন্তু আমাদের ছিলই, একই স্থানে ছিল, কিন্তু আমরা দূরত্বটাকে বজায় খালি রেখেছিলাম। এইবার কিন্তু যদি তুমি দেখো, এই চেতনার কিন্তু উত্তরণ হয়েছে। এখন মানুষ কিন্তু আরেকজন মানুষের পাশে চলে যাচ্ছে, তাকে সাহায্য করছে, অ্যাম্বুলেন্স হ্যাঁ, ডেকে দিচ্ছে। এই বিবর্তনটা কিন্তু হয়েছে, এবং এই পরিবর্তনটা ভালোর দিকে। ভালোর আমার দিকে। মনে হয় এই দ্বিতীয় তরঙ্গ যে মানসিক ব্যাঘাত, মানবিক ব্যাঘাত ঘটিয়েছিল, সেইটা কিন্তু এইবার করবে না। ডাক্তারবাবু, একটা দর্শকের একজন প্রশ্ন রয়েছে এই মুহূর্তে। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই যে করোনা আক্রান্ত হলে শুরুতে যে গলায় ইনফেকশন বা এবং টেস্ট চলে যাওয়া দুটো একসাথে হচ্ছে, প্রথমে যে দুটো স্টেজ, সেই সময় কি গরম জল বা নুন জল এগুলো, নুন জলে গার্গেল বা গরম জল পান করা, এটা কি কিছু ফ্রুটফুল হতে পারে? গরম জল পান করে খুব লাভ হয় না, কিন্তু গার্গেল অথবা ভেপার ভেপার স্টিম, ভাপ নিলে কিন্তু নিশ্চয়ই কাজ দেয়। কারণ তুমি যদি যত সিক্রেশনস গুলো বাইরে বার করে দেবে, হ্যাঁ। তাহলে কি হবে, তার মধ্যে যে ভাইরাসের লোডটা অনেক কমে যাবে, তখন ফুসফুসে পৌঁছবে না। এইটা কিন্তু একটা ভালো দিক, এই জায়গাটা কিন্তু দরকার, এবং সেটা করলে আমার মনে হয় মানুষ উপকৃত হবে। ডাক্তারবাবু, এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি বা যে ধরনের করোনার গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভাইরোলজিও সম্বন্ধে জানেন, আমরা জানতে চাচ্ছি আপনার কাছে এই মুহূর্তে আপনারা কি ভাবছেন, এই গ্রাফ যেটা আজকে মে মাস হতে চললো, এই গ্রাফ কবে ডাউন হওয়ার সম্ভাবনা দেখছেন আপনারা দেশে? দেখো, এখন ভাবে নির্দিষ্ট ভাবে বলার সময় আসেনি। লেখচিত্র ঊর্ধ্বমুখী, আরো কিছুটা যাবে। এর মধ্যে প্রতিষেধকের প্রক্রিয়াটা শুরু হচ্ছে। আমরা যদি এর মধ্যে বিধিনিষেধ, স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলতে পারি, তার সাথে প্রতিষেধক যদি সরকার ঠিক মতো প্রক্রিয়াটাকে মসৃণ করে রাখে, কোনো অসুবিধা মানুষের না হয়, হাসপাতালে হাসপাতালে যাতে স্ট্যাম্পিড না হয়, অরাজকতা না দেখা যায়, তাহলে কিন্তু আমরা আয়ত্তে আনতে পারবো 6 থেকে 9 মাসের মধ্যে। কারণ আমি আশাবাদী প্রতিষেধক কাজ করবে, আরো প্রতিষেধক আসছে, সেই ঘাটতিগুলো মিটে যাবে। এবং যদি সরকার চায়, তাহলে 35 লক্ষ মানুষকে যদি দিনে দেয় ভারতবর্ষে, তাহলে কিন্তু 40% আমরা পার করতে পারবো ডিসেম্বরে, 60% করবো গিয়ে এপ্রিলে।
সেই জায়গা তখন এপ্রিলে যদি 60% করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারি এপ্রিল, মে, জুন, পরের বছর জুলাইয়ের মধ্যে হার্ড ইমিউনিটির একটা প্রবল সম্ভাবনা আছে। কিন্তু এই কটা দিন আমাদের ধৈর্যটা রাখতেই হবে, ধরতে হবে, কারণ আমাদের জীবন বিপন্ন হতে পারে, বিপর্যয় হতে পারে, আরো কিছু বিপর্যয় আসতে পারে। সেই জন্য আমাদের তৈরি থাকতে হবে মানসিক এবং শারীরিক দিক থেকে। এই প্রস্তুতিগুলো সরকারকেও দায়িত্ব নিতে হবে, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। সহযোগিতা যদি ঠিক মতো হয়, সমন্বয় যদি থাকে, আমরা কিন্তু এই মোকাবিলায় জয়ী হব। আর শেষ একটা প্রশ্ন নেব দর্শকের। তিনি বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছে এবং অনেকে ভ্যাকসিন নেওয়ার পর একটা সাময়িক অসুস্থতা দেখা যাচ্ছে। তো এই দুটো নিয়ে তারা একটা আশঙ্কা বোধ করছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? খুব ভালো কথা বলেছেন। প্রতিরোধ মানে প্রতিষেধক সম্বন্ধে একটু বলে রাখি, প্রতিষেধক ম্যাজিক বুলেট না, একদিনে কাজ করে না। প্রতিষেধককে কাজ সময় দিতে লাগে। এবার প্রতিষেধককে সময় দিতে লাগলে সেটা 9 মাস হতে পারে, 6 মাস হতে পারে। প্রতিরোধ যন্ত্রটাকে কাজ করতে গেলে গবেষণা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে দ্বিতীয় ডোজের 14 দিন পর থেকে গড়ে উঠবে প্রতিরোধ করার ক্ষমতা। এইবার প্রতিরোধের যে যন্ত্রটা, এই যন্ত্র সম্পূর্ণভাবে গড়তে গেলে 6 থেকে 9 মাস। সেই সময়টা চিকিৎসকরা কিন্তু আমরা বলেছিলাম যে বিধিনিষেধ মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ছুঁড়ে ফেললে হবে না, জনসমাগম বেশি করলে হবে না। কিন্তু দুঃখজনক ভাবে উদাসীনতা দেখা গেল। আজকে এই কারণে প্রথমবার নেওয়ার পরেও অসুস্থতা হতে পারে, করোনা হতে পারে, দ্বিতীয়বার হওয়ার পরেও হতে পারে। কিন্তু বেশ কয়েক মাস অতিবাহিত হলে তখন ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলা যাবে, কিন্তু সেটা 6 থেকে 9 মাস সময় দিতে লাগবে। অবশ্যই ডাক্তারবাবু, আরেকটা বিষয় জানতে চাইছি আমি ব্যক্তিগতভাবে। যেহেতু এখন টেলিমেডিসিনসে অনেকেই সাহায্য করছেন, মানে টেলিমেডিসিন এই ধরনের আইসোলেশনে থাকা পেশেন্টদের জন্য, আপনাদের তরফেও কি কোনো টেলিমেডিসিনসের সুবিধা আছে ব্যক্তিগতভাবে আপনার তরফ থেকে? দেখো, আমি তো সবাইকে মোটামুটি যারা আমার কাছে নাম্বার কাছাকাছি আছে সবাইকে আমি আমার সাহায্যটা করে দিচ্ছি, এবং সেটা তুমিও জানো ভালো করে। আমি সেটা কোনো রকম কোনো মূল্যে আমি করছি না, না, মানে সেটা আমার যতটুকু সুবিধা আমি নিজেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অন স্ক্রিন যে হ্যাঁ, আমিও একবার উপকার আপনার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, আমি এবং সেভাবে কখনো দর্শকরা কিছুই যারা করছি রয়েছেন না। তারাও যদি সমস্যায় পড়েন, দর্শকদেরকে বলে রাখছি সেটা ডক্টর সেটা অরিন্দম হলে বিশ্বাসের সাথে সেটা হলে যো- কৈলাস বাবু কৈলাস তোমার সাথেই যোগাযোগ করুক। একটা মাধ্যমে যোগাযোগ করাটা ভালো। তাহলে হ্যাঁ, সুবিধাটা হয় কি, তাহলে সব সময় ফোন কল তো আমাকে তো হাসপাতালে রাউন্ড দিতে হয়, সেই হ্যাঁ, সময়টা হ্যাঁ, তো আমি ফোনটা ধরতে পারি না। আবার অনেক সময় অবশ্যই মিডিয়াতে আসতে দর্শকরা হয়। আমাদের পেজে মেসেজ করুন যে আপনারা যদি আইসোলেশনে আছেন, আপনারা আক্রান্ত হয়ে গেছেন, আইসোলেশনের বাড়ির মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে টেলিমেডিসিন হলে ডক্টর মানে বাবুর তুমিও কাছ থেকে আপনারা হেল্প পাবেন। হ্যাঁ, তুমিও স্বেচ্ছাসেবী হিসেবে আমার মনে হয় একটা বড় দায়িত্ব নাও, এইসব মানুষের কাছে পৌঁছে যাও যারা তোমাকে যোগাযোগ করবে, তুমি আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ হ্যাঁ, করে দাও। হ্যাঁ, সেইভাবে আমার মনে অবশ্যই। হয় আমরা আরো পথটাকে মানে এবং মসৃণ ডাক্তারবাবু, করতে আপনারাও পারবো। যে সংগ্রামটা করছেন, অক্লান্ত পরিশ্রম, যদিও প্রথমবার সংগ্রাম অলমোস্ট জিতে গিয়েছিলেন, শুধুমাত্র রাজনীতিক কিছু দল এবং নির্বাচন কমিশনের কিছু ঢিলেমের জন্য আপনারা আবার পরাজিত হতে চলেছিলেন, আবার আপনারা ধরে ফেলেছেন হারতে দেব না, আমরা জিতবো এই স্পিরিট নিয়ে। তো আশা রাখি এভাবেই আমরা অবশ্যই জিতবো। এবং মানুষকে এই পজিটিভিটির নোটে আজকের প্রোগ্রামটা শেষ করবো। অনেক ভালো জিনিস আপনি মানুষকে বললেন, অনেক পজিটিভ বার্তা দিলেন, আশা করি অনেক প্রশ্নের উত্তর তারা পেয়েছে। এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ। সকলকে শুভরাত্রি জানাই। ধন্যবাদ, শুভরাত্রি, জয় বাংলা।